গুড মর্নিং ফ্রম শ্রীনগর হোটেল অ্যাশ ভ্যালি থেকে আপনাদেরকে আরও একবার স্বাগতম। আজ 28 জুন 2024। আজকে আমাদের যাত্রা হচ্ছে গুলমার্গের উদ্দেশ্যে। আমরা হোটেল থেকে বের হলাম, এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আমরা চলে যাব গুলমার্গ, এবং গুলমার্গে আমাদের মোস্ট এক্সাইটিং যে ব্যাপারটা সেটা হচ্ছে আজকে আমরা চড়ব কেবল কারে। কেবল কারে চড়ে আমরা 14,000 ফিট উপরে যাব, এবং আমরা ওইখানে আশা করি প্রথমবারের মতো আমরা বরফের দেখা পেয়ে যাব, যদি ভাগ্য ভালো থাকে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে আমরা রেডি হয়ে বের হয়েছি, আমাদের গাড়িও হয়তো চলে আসবে। এখন আমরা যাচ্ছি রেস্টুরেন্টে, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা সেরে নেব, এবং ব্রেকফাস্টে কী কী থাকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এরপরে আমরা চলে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত গুলমার্গ। এই যে আমাদের গাড়ি চলে আসছে, ইরফান भाई चले আসছে। इरफान भाई कैसा है? सब ठीक है ना? कितना टाइम लगेगा यहाँ से गुलमार्ग के? 1-1.5 घंटा। 1-1.5 घंटा ना? ओके, आफ्टर ब्रेकफास्ट विल कम है, जस्ट 10 मिनट्स। ये क्या पूरी है? पूरी। ये क्या? भाजी, गार्लिक भाजी, भाजी, आलू आलू भाजी, आलू गोभी, आलू भाजी। अच्छा, ये तो वाटरमेलन। ये क्या? स्मैश मिलन, स्मैश मेलन। ओके ओके ब्रेड बटर, ब्रेड जैम एंड ब्रेड बटर। ओके, তো চলুন ব্রেকফাস্ট আগে সেরে নিই, তারপরে খেলা হবে। কি অবস্থা জানি ভাই? ঠিক আছে? ঠিক আছে, কিন্তু আজকে কেন জানি গ্যাসের সমস্যা হচ্ছে। গ্যাস্ট্রিকের ওষুধ খান নাই? হ্যাঁ, খাইছি। তাহলে ঠিক হয়ে বাট যাবে। আমি ফুল এক্সাইটমেন্ট, কারণ গন্ডোলা রেটে অথবা আপনার জন্য আমার পরামর্শ হচ্ছে ওইখানে যে পুরিটা দেখলেন, এটা আমি খাবো, ওটা এটা খাবেন। আমি খাই না ঠিক আছে। নরমালি। তো এই হচ্ছে ব্রেকফাস্ট, যেটা আপনাদেরকে একটু দেখালাম। আমি ওই পুরিটা নেই নাই, কিন্তু এই যে আলুর দমটা নিছি, এটা আমি আলুর দমটা এমনি এমনি খাবো। আর তরমুজ নিছি, এটা হচ্ছে বাঙ্গি নিছি। আর এই যে একটা জ্যাম ব্রেড নিছি, একটা বাটার ব্রেড নিছি। আর এখানে কিন্তু ডিম আছে, এক্সট্রা বাটার নিছি। এই হচ্ছে সকালের খাবার। আমার মনে হয় যে জার্নিতে এই খাবারটা ঠিকঠাক মতো আছে। আর নোমান ভাই, কি অবস্থা আপনার বলেন তো? আপনার কালকে তো একটু জ্বর দেখলাম, সব কিছু ঠিকঠাক? এখনো জ্বর আছে, তবে আলহামদুলিল্লাহ আর কি ইনশাআল্লাহ। আপনি খেয়ে নাপা খেয়ে নেন, হ্যাঁ এটাই করবো ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। এগুলো হচ্ছে ঠান্ডা জ্বর, কোনো ব্যাপার না। মানে ওই যে গরম ঠান্ডা থেকে, মানে এখানে যে এত গরম আমরা আসলে কি কিন্তু বুঝতে পারি না। এই যে আমার বন্ধু এরশাদ আলহামদুলিল্লাহ 4-5 দিন জ্বরে ভুগে, এখন কিন্তু মোটামুটি ফিট না? আলহামদুলিল্লাহ। আজকে কি 14,000 ফিট উপরে যাচ্ছি? ওরে বাবা, এটা কি ইলিশ মাছের ডিমের মতো মনে হইলো। ইয়েস। আর জনি ভাই তো না, অলওয়েজ আমি ফিট, অলওয়েজ হিট। না, ট্যুরে আসলে ফিট থাকা জরুরি, মনোবলটা শক্ত রাখতে হবে, এটা হলো প্রধান শর্ত। শারীরিক তো ব্যাপারটা আছে, কিন্তু মনোবল আগে, তারপরে অন্য ব্যাপার। তো ঠিক আছে, এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আমরা রওনা হয়ে যাব গুলমার্গের উদ্দেশ্যে। আর ব্রেকফাস্টের টেস্ট আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ এটা খুবই সিম্পল। এগুলো সব দেশে একই রকম টেস্ট হবে, সব জায়গায় আর কি। তো সাথে থাকুন, দেখতে থাকুন। তো ঠিক আছে, সবাই গাড়িতে উঠে বসলাম আমরা গুলমার্গের উদ্দেশ্যে। এই যে আছে নোমান ভাই, বনমান চ্যানেলের নোমান ভাইয়ের চ্যানেলেও কিন্তু আপনারা এই পুরো সিরিজ দেখতে পারবেন, এবং খুব তথ্য সহকারে, তথ্যপূর্ণ। জানতে হবে এর জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গো নোমান চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে। আর কি করতে হবে? নিয়মিত চোখ রাখতে হবে নোটিফিকেশনের দিকে, তাহলে আপনারা ভিডিও পেয়ে যাবেন। গুলমার্গ যাবার পথে এই যে আমরা যে রাস্তাটা ধরে যাচ্ছি, এই রাস্তার দুই পাশে সুন্দর সুন্দর কিছু ঘর বাড়ি আপনারা দেখতে পারবেন। এগুলো সম্ভবত লোকালদের ঘর বাড়ি, লোকালরাই থাকে এই জায়গায়, কিন্তু খুবই সুন্দর সাজানো গোছানো, একদম ছবির মতো। এই রাস্তার দুই পাশেই, আর এবং প্রত্যেকটা বাড়ি কিন্তু, মানে বেশিরভাগ বাড়ি কিন্তু ডুপ্লেক্স বাড়ি। ভাল লাগে এই পুরো রাস্তায় যাবার পথে আপনারা দেখতে পারবেন। আমরা গুলমার্গের প্রায় কাছাকাছি চলে আসছি। এই গুলমার্গ পাওয়ার আগের 5 থেকে 10 কিলোমিটার রাস্তার যে সৌন্দর্য দুই পাশে, অসাধারণ, মানে এক কথায় অসাধারণ, বলার ভাষা নাই।
দুই পাশে এই যে ঘাসগুলার যে ঘাস ফুলগুলা যে ফুটে আছে, এত সুন্দর, একদম পাহাড়ের উপর থেকে আস্তে 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 নিচে নেমে আসছে ঘাস ফুলগুলো, একদম হোয়াইট কালারের যে ফুলগুলা, মানে এটা ন্যাচারালি এত সুন্দর, এবং এটা কি বলবো, বলার ভাষা পাচ্ছি না। শুধু একটা কথাই বলতে হয়, সেটা হচ্ছে যে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা আসতে পারছি এখানে শেষ পর্যন্ত। এবং আপনারা যদি এই দৃশ্য উপভোগ করতে চান তাহলে কিন্তু আপনাদেরকে আসতে হবে এই সময়, অর্থাৎ এই সামারে। বরফে আসলে কিন্তু আপনারা আবার এই সৌন্দর্যটা পাবেন না। আমি সবসময় গ্রিন কাশ্মীর পছন্দ করি, এই জন্যে এই সময়গুলোতে আমি আসি। মানে কি বলবো, অসাম 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 টসাম কোনো কিছুরই এখন আর খাওয়া নাই। ফাইনালি আমরা কিন্তু চলে আসছি গুলমার্গ। এখন আমরা গুলমার্গ এখানে নামবো। এটা হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড। আমরা গাড়ি থেকে নেমে গেলাম, এখন আমরা চলে যাব হচ্ছে প্রথম ফেজ, যেখান থেকে গন্ডোলা রাইড ছাড়বে প্রথম ফেজের উদ্দেশ্যে, সেইখানে যাবো। আর আমাদের কিন্তু এই যে টিকিট সাথেই আছে, আপনারা যদি টিকিট না নিয়ে আসেন তাহলে এখানে টিকিট কাউন্টার পেয়ে যাবেন। এই যে এখানে হচ্ছে টিকিট কাউন্টার, এখানে এসে কিন্তু আপনারা টিকিট কাটতে পারবেন। আপনারা অনলাইনে টিকিট কেটে আসতে পারবেন। বাংলাদেশ থেকে যদি আসেন তাহলে বাংলাদেশ থেকেই কিন্তু অনলাইনে টিকিট করতে পারবেন। এখানে ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, দুইটা ফেজ আছে। অর্থাৎ প্রথমে আপনাকে নিয়ে যাবে ফার্স্ট ফেজে, সেটার টিকিটের দাম হচ্ছে 800 রুপি। এরপরে ফার্স্ট ফেজ থেকে সেকেন্ড ফেজে আপনাকে নিয়ে যাবে, সেটা হচ্ছে 1000 রুপি, মোট 1800 রুপি পড়বে। আবার এখানে এসেও টিকিট কাটতে পারবেন, তবে খুব যদি রাশ থাকে তাহলে কিন্তু আপনাদের টিকিট দুইটা ফেসই করে নিয়ে আসা ভালো, তখন কিন্তু টিকিট পাওয়া যায় না। তো আমরা কিন্তু বাংলাদেশ থেকেই অনলাইনে টিকিট করেছিলাম। আর অনলাইনে কোন ওয়েবসাইট থেকে টিকিট করবেন সেই লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এই যে সামনেই হচ্ছে এন্ট্রি পয়েন্ট। এখান দিয়ে এন্ট্রি করার পর প্রথমে নিয়ে যাবে ফার্স্ট ফেজ। ফার্স্ট ফেজে নেমে আপনারা কিছুক্ষণ সময় কাটাতে পারেন। এরপরে হচ্ছে সেকেন্ড ফেজ। তবে আমি সবচেয়ে পছন্দ করি হচ্ছে একদম সেকেন্ড ফেজ পর্যন্ত যাওয়া, কারণ সেকেন্ড ফেজে যাওয়ার পরে মেবি আপনারা বরফ পেয়ে যাবেন যদি এরকম জুন জুলাই মাসে আসেন। আর উইন্টারে আসলে তো কথাই নাই, বিশেষ করে এপ্রিল মাসে। এছাড়া অন্যান্য সময় ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই সময়গুলোতে কিন্তু অতিরিক্ত স্নোফলের কারণে অনেক সময় বন্ধ থাকে। প্রচুর লোক, মানে এত লোক আসলে এই সময় তো তাও লোক কমই আছে। যখন মার্চ এপ্রিল মাসে কিন্তু আরও বেশি লোক থাকে, প্রচণ্ড ভিড় থাকে। এই বিশাল লাইনে আমাদেরকে এখন দাঁড়াতে হবে এবং আস্তে 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 আমরা এগিয়ে যাব। কি অবস্থা ভাই? খুবই এক্সাইটেড ভাই। ঠিক আছে। বিশাল লম্বা লাইন, আস্তে 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 পিঁপড়ার মতো করে আগাচ্ছি। কতক্ষণ যে লাগে আল্লাহ জানে, দেখা যাক। আমি আগেই বলছিলাম রাজীবকে, এটা গন্ডগোলা রাইড, সো আগে আসা উচিত। এখানে একটা গন্ডগোল হতে পারে, এখানে একটা গন্ডগোল হইতে পারে। যারা বলেন যে ছোট বাচ্চা নিয়ে যাওয়া যাবে কিনা, তাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করলাম। এরকম ছোট বাচ্চা নিয়েও কিন্তু আপনারা ওখানে যেতে পারবেন, তেমন কোনো সমস্যা
নেই, আরও এরকম অনেক ছোটো ছোটো বাচ্চা কিন্তু আমাদের সাথেও আছে। হ্যাঁ হয়েছে হয়েছে। মোটামুটি আধ ঘন্টা দাঁড়িয়ে থাকার পর এখানে কেবল ফার্স্ট ফেজের স্ক্যান হলো, এরপরে আবারও লাইন, এবং এরপরে আমরা মানে এখন আমরা ফার্স্ট ফেজের গন্ডোলায় উঠবো, উঠে ফার্স্ট ফেজ যাবো। তারপরে ওইখান থেকে ফার্স্ট ফেজে ঘোরাঘুরি শেষ করে তারপরে কিন্তু আমরা আবার সেকেন্ড ফেজে যাবো, এবং সেকেন্ড ফেজের ওইখানে আবারও স্ক্যান হবে, আবারও লাইন। চলুন কোন জায়গায় লাইন? এটাই লাইন। এখানে আরো বিশাল লাইন, কতক্ষণ লাগে কে জানে। অনিয়মও কিন্তু বেশ ভালোই হচ্ছে, এই লাইনের ভিতরে এদিক ওদিক থেকে ঢুকে যাচ্ছে, কেউ কোনো কিছু বলছেও না। আমরা আছি, লাইনেই আছি, আমরা অনিয়ম করবো না, আমরা নিয়ম অনুযায়ী চলবো। গন্ডোলার কাছাকাছি এসে আমরা দাঁড়িয়ে আছি। এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে সামনে একটা ফ্যামিলি আছে, ওই ফ্যামিলির যতজন মেম্বার আছে তারা সবাই উঠে গেছে, এরপর আর 2 জন বাকি আছে। এখন এই 2 জন আর খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে ওনাদের লোক না, 2 জন আরও প্যাসেঞ্জার লাগবে। বাট এখানে আমরা যারা আছি লাইনে বেশিরভাগই হচ্ছে এরকম গ্রুপ করে আসছে, এই গ্রুপ ভেঙে কেউ আবার ওখানে যেতেও চাচ্ছে না। এই ব্যাপারটা একটু আমার কাছে মানে খারাপ লাগলো আর কি। আরে ভাই 2 জন নাই নিয়ে যা। তারপরে এখানে বিশাল লাইনও জমে যাচ্ছে, বিশাল বড় লাইন। ওইখান থেকে আমরা রওনা দিয়ে আসলাম, রওনা দিয়ে এসে আমরা যখন লাইনে দাঁড়াইছি প্রথম ঢোকার সময় এন্ট্রি গেটে, সেখান থেকে এই গন্ডোলা রাইড পর্যন্ত এই কেবল কার পর্যন্ত আসতে আমাদের প্রায় 1 ঘন্টার উপরে লেগে গেল। এত লম্বা লাইনে এখানে দাঁড়িয়ে থেকে আবার আমাদের সেকেন্ড ফেজের জন্য লাইনে দাঁড়াতে হবে, এরপরে আবার ব্যাক করতে হবে 4টার মধ্যে। ব্যাপারটা একটু বিরক্তিকর। তো ফাইনালি আমরা কিন্তু কেবল কারে মানে গন্ডোলা রাইডে উঠে পড়লাম। 1 ঘন্টার উপরে সময় দাঁড়িয়ে থাকতে হয়েছে, অনেক গন্ডগোল হয়েছে না বন্ধু? গন্ডগোল কিন্তু আসলেই হয়েছে, মানে এখানে খুব অনিয়ম চলে। এই ভিআইপি পাস, এই অমুক এই তমুক, দালালরা এনে ভিতরে ঢুকিয়ে দিচ্ছে, মানে সব মিলিয়ে একদম বিচ্ছিরি অবস্থা। আপনারা যদি আসেন হাতে কিন্তু সময় নিয়ে আসবেন, কেবল কার দিয়ে হয়তো যেতে সময় লাগবে না ফেজ পর্যন্ত, সেকেন্ড ফেজ, ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ যাই হোক, কিন্তু যেটা সময় লাগবে সেটা হচ্ছে যে এই লাইনটা কিন্তু বিশাল একটা ব্যাপার। ঠিক আছে, তো যাই হোক ফাইনালি উঠে পড়ছি, এটাই আলহামদুলিল্লাহ। এখন আমরা যাচ্ছি হচ্ছে ফার্স্ট ফেজ। ফার্স্ট ফেজে আমরা খুব সময় দাঁড়াবো না, আমরা যাবো সেকেন্ড ফেজে, কারণ সেকেন্ড ফেজে আমরা বরফ পেতে পারি, সেটা কিন্তু দারুণ হবে। আর একটা ব্যাপার হচ্ছে একটা এরকম গন্ডোলায় 6 জনের ক্যাপাসিটি, আমরা ছিলাম 4 জন। তো 4 জনের সাথে আরও 2 জন আমাদের ওইখান থেকে 2 জন ইন্ডিয়ানকে অ্যাড করে দিছে, এটা হচ্ছে 6 জন আমরা এখন যাচ্ছি। আমরা চলে আসছি ফার্স্ট ফেজে। ফার্স্ট ফেজে আসতে কিন্তু বেশি সময় লাগে নাই, 5 থেকে 7 মিনিট লাগছে। তবে আমরা ফার্স্ট ফেজে দাঁড়াবো না বা ফার্স্ট ফেজে সময় লস করবো না, আমরা চলে যাবো এখন ডিরেক্ট সেকেন্ড ফেজে। ওইখানে আমরা বরফ পাবো, এখানে ফার্স্ট ফেজে তেমন কিছু নাই, সুতরাং আমরা ফার্স্ট ফেজে যাবো না। আপনারা দেখে নেন, এটা হচ্ছে ফার্স্ট ফেজ। এখানে আসলে উইন্টারে আসলে ফার্স্ট ফেজে মজা আছে, তাছাড়া এমনি ভ্যালির মতো সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এখানে আপনারা ভ্যালির মতো পাবেন, আর উপরে পাহাড়। এটা হচ্ছে ফার্স্ট ফেজ। আমরা ফার্স্ট ফেজে ওয়েট করব না, আমরা সেকেন্ড ফেজের লাইনে দাঁড়াবো। এটা হচ্ছে সেকেন্ড ফেজের লাইন। এখন এখানে কতক্ষণ লাগে কে জানি, চলুন দেখি।
সেকেন্ড ফেজেরও লাইন মাশাল্লাহ বিশাল বড় লাইন। এখানে ওই ফার্স্ট ফেজের লাইনে মোটামুটি 1 ঘন্টা লাগে, সেকেন্ড ফেজের লাইনেও মোটামুটি 1 ঘন্টার মতোই লাগবে, মানে এক্সট্রা 2 ঘন্টা শুধু লাইনের জন্য আপনাদের হাতে রাখতে হবে। ফাইনালি সেকেন্ড ফেজের গন্ডোলায় উঠে বসলাম। বেশ অনেকক্ষণ দাঁড়ায় ছিলাম। আসলে এই ব্যাপারটাই একটু বিরক্তিকর যে এই যে এত সময় লাগে, এত বড় লম্বা লাইন। আসলে অনেক বেশি ট্যুরিস্ট, এখন তো তাও ট্যুরিস্ট কমই আছে। আপনারা যদি উইন্টারে আসেন, মানে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই সময় আসলে তো ভয়াবহ অবস্থা হয় লাইনের, মানে মনে হয় যে 2-3 ঘন্টা লাইনেই দাঁড়িয়ে থাকতে হয় আপনাদের। আমাদের একটা মানে একটু প্রেশার আছে, টাইম প্রেশারে আছি। ওইদিকে আবার আমাদের গাড়ি 4টার দিকে এখান থেকে বের হয়ে যেতে হবে। এখন অলরেডি 2টা, প্রায় 1:45 বেজে গেছে। তো তারপরও আসছি যেহেতু দেখতে তো হবেই, এত টেনশন মাথায় নিলে চলবে না। এখন আমরা এগিয়ে যাচ্ছি সেকেন্ড ফেজের দিকে। এই হচ্ছে আমাদের ট্যুরমেট যারা আছে। ভাই আপনি কি প্রথমবার? আমার প্রথমবার গন্ডোলা রাইডে প্রথম, মানে এইটাতে প্রথম? এইটাতে প্রথম। এর আগে করছি সিকিমে করছি। সিকিমে? আচ্ছা, সিকিমেরটা তো ছোট অল্প একটু, বাট এটার এক্সপেরিয়েন্সটা অন্যরকম, অবশ্যই অন্যরকম। ভেরি এক্সাইটমেন্ট। আমাদের আছে গুণমান চ্যানেল, ইউটিউব চ্যানেলের নোমান ভাই। নোমান ভাই আপনার কি প্রথম? কেবল কার অনেকবার মালয়েশিয়া, চায়না, আচ্ছা, অনেক জায়গায় আমি করছি। আপনার ভালো অভিজ্ঞতা আছে? হ্যাঁ, কিন্তু এইখানে প্রথম। এখানে প্রথম, আর কাশ্মীরেই তো আপনি প্রথম। এই ফার্স্ট টাইম। বন্ধুর সাথ তোর কি অবস্থা? আলহামদুলিল্লাহ, ভয় করতেছে তো, চেহারাতে কিন্তু বোঝা যাইতেছে। ওই চেহারা কিন্তু ভয়ের ছাপ। ফার্স্ট টাইম তো, আর এটা না, ভয়ের কিছু নাই। আল্লাহ ইনশাআল্লাহ আমরা খুব দ্রুতই পৌঁছে যাব এবং ভালোভাবেই পৌঁছবো। আমরা ফিরেও যাব, আপনাদেরকে দেখাবো। আমরা কিন্তু বরফ দেখতে পাচ্ছি প্রথমবারের মতো। এইবারের জার্নি, এবারের ট্যুরে এসে আমরা প্রথমবারের মতো আইস দেখতে পেলাম। নিচে গ্লেসিয়ার হয়ে গেছে, আর এই যে আমাদের কত কাছাকাছি চলে আসছি আইসের। সবাই ওইখানে নেমে পড়ছে, ওই যে আইস, আর আমরা কিন্তু চলে আসছি সেকেন্ড ফেজ। ইয়েস ইয়েস, সেকেন্ড ফেজ চলে এলাম। এবার নামবো এবং আমরা কিছু বরফের ভিতরে মাস্তি করব। চলুন দেখি কি অবস্থা। এখানে কিন্তু মানে এখন খুব একটা বরফ পাবো না, হয়তো বা নিচের দিকে একটু, মানে ডাউনে গেলে একটু গ্লেসিয়ারের মতো পেতেও পারি। দেখা যাক। আর আমার পরপর যেটা মনে হচ্ছে খুব যে বেশি ঠান্ডা আছে তা না, হালকা একটু বাতাস আছে, তো ঠান্ডা খুব একটা নাই। আমি একটা এই সোয়েটারের মতো লং স্লিপ পরছি, আমার মনে হয় এতেই হয়ে যাবে। আচ্ছা, ওই উপরের দিকে বরফ দেখা যাচ্ছে, আমরা চেষ্টা করব ওইখানে যাওয়ার। তবে আস্তে আস্তে উঠতে হবে। এটা কিন্তু আমরা অলমোস্ট 14,000 ফিট উপরে চলে আসছি। এখানে তাড়াহুড়া করা যাবে না, ধীরে ধীরে উঠতে হবে, কারণ অক্সিজেনের একটা ব্যাপার আছে। যেখানে আমাদেরকে নামিয়ে দিছে সেকেন্ড ফেজ, যদি আপনারা উইন্টারে আসেন অথবা ফেব্রুয়ারিতে, মার্চে, এপ্রিলে যদি আসেন, তাহলে কিন্তু ওইখান থেকেই বরফ পাবেন। কিন্তু এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে ওইখান থেকে আপনাদেরকে মোটামুটি কিন্তু একটা দূর পর্যন্ত হেঁটে যেতে হবে, হয়তো 10 মিনিট 15 মিনিট একটু হাঁটতে হবে, তারপরে আপনারা হচ্ছে বরফ পাবেন। চিন্তার কোনো কারণ নাই, আস্তে আস্তে ধীরে ধীরে হেঁটে উপরে উঠবেন, পানি খাবেন, কোনো ব্যাপার না। দেখেন এই যে আমরা ওই বরফ দেখা যাচ্ছে ওইখানে, আমরা আস্তে আস্তে উঠে যাচ্ছি। হ্যাঁ, একটু শ্বাসকষ্ট হবে, তো ব্যাপার না, পানি খাবেন। এই যে বাচ্চা পোলাপান, বাচ্চা, ওরাও কিন্তু উঠে গেছে, সুতরাং ভয়ের কিছু নেই। নোমান ভাই পানি খাচ্ছে। এখানে আসার সময় কিন্তু অবশ্যই পানি নিয়ে আসবেন, পানি ছাড়া আসাই যাবে না, সোজা কথা, এক কথায় পানি ছাড়া আসা যাবে না। নো ওয়াটার নো ক্লাইম্বিং। এই যে সব চলে আসছে গিরি 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 করে। এখানে আস্তে আস্তে রিল্যাক্সে উঠতে হবে, তাড়াহুড়োর কিছু নাই। আছে আমাদের সাথে জনি ভাই। আর একটু গেলে আমরা বরফ পাবো, এখানে আমরা বসবো, বসে একটু রিল্যাক্স করবো, কোনো ব্যাপার না। ও ফাইনালি এই হচ্ছে বরফ। দেখেন, যেই বরফের জন্য
মানুষ ছুটে আসে কাশ্মীর, ছুটে যায় শ্রীনগর, সরি গ্যাংটক, ছুটে যায় কোথায় আর কোথায় বরফ আছে আমি তো ভুলে গেলাম। তো যাই হোক, ফাইনালি আমরা আসতে পারছি সেকেন্ড ফেজ এবং বরফের ভিতরে। এইটা দারুণ অভিজ্ঞতা। আর এখানে এই যেগুলা স্লেশ গাড়ি, এগুলোতে করে আপনারা রাইড নিতে পারেন একদম উপর থেকে নিচ পর্যন্ত, যার কাছ থেকে যেরকম নিতে পারে, 100 রুপি 200 রুপি, এই হচ্ছে ব্যাপার। আর এই যে আমাদের সব টুরমেটরা আছেন, সবাই আছেন, এর সাথ কই, এই হচ্ছে ব্যাপার। আর এখানে কিন্তু শ্বাসকষ্ট আছে, এখন আমরা কিন্তু উঠতে গিয়ে বেশ শ্বাসকষ্ট ফেস করতেছি, কারণ অনেক রাস্তা কিন্তু উপরের দিকে উঠে আসতে হচ্ছে, যার ফলে আমাদের শ্বাসকষ্ট হচ্ছে। এবং শ্বাসকষ্টের ব্যাপারে কিন্তু অবশ্যই অ্যালার্ট থাকতে হবে। এই বরফগুলো আসলে কি পিওর বরফ না, এই বরফগুলো একটু পুরনো বরফ। এগুলো হয়তো বা স্নোফলগুলো হয়ে গেছে বেশ কয়েক মাস আগে, এখন একটু ময়লা ময়লা হয়ে গেছে। হয়তো আরও উপরে গেলে আমরা আর একটু পিওর বরফ পাবো। এবং বরফের ভিতরে হাঁটার কিন্তু একটা নিয়ম আছে। এই বরফগুলো কিন্তু বেশ শক্ত, আপনারা পা দিলেই যে হাঁটতে পারবেন তা না, একটু এরকম এরকম করে জায়গা বানিয়ে আপনাদেরকে হাঁটতে হবে। আর এগুলো কিন্তু ভীষণ স্লিপারি হয়, আপনারা কিন্তু পড়ে যেতে পারেন, পড়ে গিয়ে হাত পা এমনকি কোমর পর্যন্ত ব্যথা পেতে পারেন। বেশ অনেকটা কিন্তু পথ আমরা দূরে চলে আসলাম। এখন একটু পাথরের রাস্তা দিয়ে হাঁটি, কারণ বরফের রাস্তায় হাঁটাটা বেশ অনেকটা কিন্তু বিপজ্জনক। এই যে এখানে আছে বরফ, আর এই হচ্ছে আমি। প্রত্যেকটা স্টেপ খুব হিসাব করে ফেলতে হবে, কারণ অনেক বেশি স্লিপারি রাস্তা। পানি টানি জমে, মানে বরফ গলা শুরু করছে, এখন অনেক বেশি পানি জমে গেছে। আর এই হচ্ছে স্লেশ রাইড হচ্ছে এখান দিয়ে, এই হচ্ছে ব্যাপার। একদম নিচ পর্যন্ত যাচ্ছি। তার মানে আপনারা যারা জানতে চান যে জুন মাস জুলাই মাস সেকেন্ড ফেজে বরফ পাওয়া যাবে কিনা, এটা অনেকটাই নির্ভর করে ওয়েদারের উপরে। বাট আমি কিন্তু এই জুনের আজকে হচ্ছে 28 তারিখ, জুনের আজকে 28 তারিখে এসে কিন্তু আমি বরফ পেলাম। হয়তো স্নোফল পাবো না, ওয়েদার খুব ভালো, রোদ্রোজ্জ্বল দিন, স্নোফল পাবো না, কিন্তু বরফ কিন্তু পাইলাম। আপনারা দেখেন এই যে স্লেশে যাচ্ছি। সো যারা বরফ দেখতে চান তারা চলে আসতে পারেন এই সময়, যদি কেউ আসার মতো অবসর পেয়ে যান চলে আসতে পারেন। আর যদি উইন্টারে আসেন তাহলে তো কোনো কথাই নাই। তো ঠিক আছে, দেখতে থাকুন। দেখেন যারা এখানে হেঁটে উঠতে পারবে না তাদেরকে কিন্তু ওই যে নিচ থেকে কিন্তু এই স্লেশের মাধ্যমে উপরে টেনে তোলা হবে। উপরে টেনে তোলার পর ওইখান থেকে ওই যে ওইখানে দেখতে পাচ্ছেন এই যে আরে 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 স্লেশ গোজ রং। উনি কন্ট্রোল রাখতে পারে নাই, প্যাসেঞ্জার কিন্তু স্লেশ থেকে পড়ে গেছে। কিছুটা রিস্ক আছে আসলে, বাচ্চা নিয়ে উঠতেছেন উনি। না আমারটা রেখে দিছি, অল্প খাইছি। বরফের ভিতরে আপনারা যখন হাঁটবেন তখন খুবই কেয়ারফুলি হাঁটতে হবে। এখানে কিন্তু আপনাদের স্লিপারি প্লাস হচ্ছে এখানে যে পাথরগুলো আছে, একবার পরে যদি পাথরের সাথে ব্যথা পান সেটা কিন্তু ভয়ানক ব্যাপার হবে। আচ্ছা, আর আরেকটা ব্যাপার হচ্ছে যারা এই গন্ডোলা রাইডে করে সেকেন্ড ফেজ পর্যন্ত আসবেন, অর্থাৎ বরফ দেখতে চাইবেন, তাদেরকে বলবো আপনারা কিন্তু সেকেন্ড ফেজ আসতে হলে ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ দুই ফেজেরই কিন্তু আপনাদের টিকিট করে আসতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনারা যদি মনে করেন আমি শুধু ফার্স্ট ফেজের টিকিট কাটবো, সে তাহলে কিন্তু এই সময়গুলোতে বরফ পাবেন না, অর্থাৎ এই জুন জুলাই মাসে কিন্তু ফার্স্ট ফেজে কোনো বরফ পাবেন না। সেকেন্ড ফেজে পাবেন, তাহলে আপনাদের কি করতে হবে, ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজের টিকিট একসাথে কাটতে হবে। আর যদি মনে করেন শুধু সেকেন্ড ফেজ কাটবো, কেটে ডিরেক্ট সেকেন্ড ফেজ চলে যাবো, সেটাও কিন্তু হবে না। অর্থাৎ টোটালটা কভার করতে হলে ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ দুই ফেজেরই টিকিট কাটতে হবে। আর ওয়েদার একটু ঠান্ডা ঠান্ডা এখন, কারণ সূর্যের আলো নেই। সূর্যের আলো না থাকলেই কিন্তু আপনাদের সমস্যা হবে। সেই জন্য অবশ্যই কিন্তু আপনাদের শীতের কাপড় সাথে রাখতে হবে। শীতের কাপড় ছাড়া এই দিকে আসার চিন্তাও করা যাবে না। ওইখান থেকে যতই আপনারা ওয়েদার ফরকাস্ট দেখুন, ছানি ওয়েদার এই সেই, অনেকে বলবে লাগবে না হেন তেন, ডোন্ট বিলিভ দেম। আপনি অবশ্যই শীতের কাপড় পরে আসবেন। আমরা সোয়েটার পরছি,
আমার অবস্থা দেখেন কি অবস্থা। কেউ কেউ জ্যাকেট পরছে, এই যে নোমান ভাই লাল জ্যাকেট, হ্যাঁ ওই যে বন্ধু এরশাদ কালো জ্যাকেট। আমরা কিন্তু এখানে যাদেরকে দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম লোকালরা ছাড়া ম্যাক্সিমামই কিন্তু শীতের কাপড় পরে আসছে, কারণ ওয়েদার যখন আপনার কি বলে সূর্যের আলো থাকে না, তখন কিন্তু সাথে সাথে একটা হাড় কাঁপানো ঠান্ডা পড়ে যায় আর একটা বাতাস, সেইটা আপনার ফেস করা কিন্তু কঠিন হয়ে যাবে। সুতরাং আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন। আর খাবার পানি তো মাস্ট, আমি আপনাদেরকে যেটা বললাম আর কি। আর যারা এরকম স্লেশ গাড়িতে যেতে চান, এই যে এরকম স্লেশে যেতে চান, তারা কিন্তু আপনারা ওই উপর থেকে কিন্তু নিচ পর্যন্ত স্লেশে যেতে পারবেন। এগুলার ভাড়া আসলে কেমন কি আমি জানি না। ভাই সাহেব, ভাড়া कितना किराया कितना किराया एक किराया स्लेश किराया कितना रुपया आने के आने के लिए ओनली आने जाने ओनली आने के भाई साहब इफ ओनली जाने के लिए कितना? আচ্ছা আচ্ছা, অর্থাৎ উনি বলতেছেন এখান থেকে আপনাদেরকে নিয়ে যাবে আর ওই উপর থেকে নিয়ে আসবে। এই হচ্ছে 500 রুপি, 250 500 ধরতে পারেন আপনারা। শুধু উপর থেকে যদি আসতে চান তাহলে হয়তো বা রাজি হবে না। হ্যাঁ 1500, ও আচ্ছা আচ্ছা, সরি 1500 মানে 1500 রুপি। ও মাই গড, মানে এক্সপেন্সিভ। আমি কিন্তু কি হয়েছে ওনার, আমি কিন্তু এই ইয়েতে উঠছিলাম কি বলে চান্দনোয়ারিতে, কিন্তু এতটুকু রাস্তায় কাভার করছিলাম মাত্র 100 রুপিতে। এখন কিন্তু নিচে নেমে যাচ্ছি, প্রায় 1 ঘন্টার মতো ছিলাম ওইখানে বরফের ওইখানে। অ্যাক্টিভিটিস তেমন কিছুই করি নাই, একটু বরফ হাত দিয়ে ধরলাম, দেখলাম, আপনাদেরকে দেখালাম। এখন এই যে পাথরের রাস্তা দিয়ে নেমে যাচ্ছি নিচে, কারণ আমাদেরকে আবার ব্যাক করতে হবে শ্রীনগর। আমাদের গাড়ি ওয়েট করতেছে ওইখানে, আবার বলা আছে যে 4টার মধ্যে আমরা চলে আসবো। এখন অলমোস্ট 3টা বেজে গেছে, লাঞ্চ করতে হবে। তো ভালো লাগলো, এবার একটু ডিফারেন্ট এক্সপিরিয়েন্স হলো। আমি তো প্রথমবার এসে ঘোরাতে আসছিলাম, গন্ডোলা রাইডে উঠি নাই, তখন ঘোরাতে এসে তো একেবারেই বরফ পাই নাই। সেকেন্ড টাইম এসে ভরপুর বরফ পাইছিলাম, তখন গন্ডোলাতে আসছিলাম। আর এবার থার্ড টাইম এসে চড়তে পারি নাই, জাওয়েদ হোসেন কলকাতার এজেন্সি তার বাটপাড়ির কারণে। এইবার এসে কিন্তু একদম পরিপূর্ণ সব কিছু করতেছি। এর জন্য মোজাম্মেল ভাইকে থ্যাঙ্কস, তিনি এত সুন্দর আমাদেরকে এই অ্যারেঞ্জমেন্টটা করে দিয়েছেন। সব কিছু স্মুথলি হচ্ছে। তো চলুন এবার ফিরে যাওয়া যাক। আর আমাদের এই যে ট্যুরমেট যারা আছে তারা একটু স্লো, কারণ ওরা প্রথমবার তো আমার সাথে তাল মেলাতে পারতেছে না। তবে আমি ওদেরকে টেক কেয়ার করতেছি, সবসময় ইনস্ট্রাকশন দিচ্ছি কখন কিভাবে কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে না হবে, সমস্ত বিষয় আমি ইনস্ট্রাকশন দিয়ে নিয়ে আসতেছি। মানে আমি অ্যাটলিস্ট তাদের একটা গাইডের মতো কাজ করতেছি, যার ফলে তারা অনেকটা ভরসা পাচ্ছে আর কি আমার উপরে। একটা বাচ্চা নিয়ে একজন আছেন, কান্না করতেছে বাচ্চা, আরও এখানে কিন্তু অনেকেই আছে। জুতার ব্যাপারটা, যে জুতা আমরা নিই নাই, জুতা ভাড়া করে অনেকেই বরফের ভিতরে যেতে হলে, আমরা জুতা নিই নাই, কারণ ওইখানে আমার মনে হয় নাই যে জুতা লাগবে, কারণ ওই পরিমাণে বরফ না। আর বরফগুলো এখন শক্ত হয়ে গেছে, পা ডেবে যায় না। যদি নতুন বরফ হতো তাইলে জুতার ব্যাপার ছিল। তো ঠিক আছে, আমার এরশাদ বন্ধু কিন্তু ভয় পাইছে অনেক। ভয় পাস নাই বন্ধু তুই? না বন্ধু, ভয় পাই। তোর চেহারায় তো ভয়ের অনেক ছাপ ছিল। একটা মোটা মানুষ পড়ে গেছে বন্ধু, এটা কিন্তু ডেঞ্জারাস। মানে একজন ওটা কান্না শুরু করছে। বয়স্ক বলতে কি, মানে তার বয়স্ক না, উনি হচ্ছে হেভি ওয়েট, উনি পরে গিয়ে কান্না শুরু করে দিচ্ছে। মানে ব্যথা পাইছে, অবশ্যই ব্যথা পাইছে। তারপরে কান্নাটা শুরু করছে কিছুক্ষণ পর, বসে থাকে। তারপরে মানে কেমনে নামবে এই আবেগ এখানে দিচ্ছে। মানে উনি পড়ার পরে বাকি পথ কেমনে নামবে, কীভাবে নামবে, ওনার সাথে ওনার ওয়াইফ ছিলেন, একটু সান্ত্বনা দিলেন। আমি এগিয়ে যেতে চাইছিলাম যে ওষুধ লাগবে কিনা, আমার কাছে ওষুধ আছে, আমার ব্যাগে কিন্তু সব ধরনের ওষুধ ছিল, নাপা, ঠান্ডার ওষুধ, ব্যথার ওষুধ, বমির ওষুধ, স্যালাইন, সব ধরনের ওষুধ কিন্তু এই যে আমার এই পিঠের ব্যাগে ছিল। কিন্তু তারপরে দেখলাম যে বিদেশি লোক আবার বড় কী বলে ওষুধ আমাদের কাছ থেকে নেবে কিনা। তো যাই হোক, আপনারা আসলে কিন্তু ব্যাপারগুলোতে সাবধান থাকবেন। আর এই যে এখানে যারা আছে তারা ছবি টবি উঠতেছে। ওয়েদারটা কিন্তু দারুণ আজকে, খুবই দারুণ ওয়েদার। রোদ জল দিন বলতে যা বোঝায় আর কি। আচ্ছা, এবার আসি আপনাদের সাথে গন্ডোলা রাইডের সময়টা শেয়ার করি।
আপনারা যখন আসবেন সামারে, যখন আসবেন, সামার ধরা হয় নর্মালি এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট সামার। তো সামারে সকাল 9টার সময় এটা খুলবে। আপনারা 9টার সময় আসলে যেতে পারবেন, তার আগে আসলে দাঁড়িয়ে থাকতে হবে। মানে 9টা থেকে শুরু আর ব্যাক করতে পারবেন, অর্থাৎ ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ শেষ করে আপনারা ব্যাক করতে পারবেন। শেষ হচ্ছে সময় বিকেল 4টায়, যে এখন প্রায় 4টা বেজে যাচ্ছে। ওনারা কিন্তু মাইক দিয়ে ঘোষণা দিয়ে দিচ্ছেন যে 4টা বেজে যাচ্ছে, তোমরা তাড়াতাড়ি করে যাও, না হলে কিন্তু পরে সমস্যা হবে, যেতে পারবো না। তো যেটা হলো সেটা হচ্ছে যে এটা সামারের টাইম 9টা থেকে 4টা। ওখানে যদিও লেখা ছিল 9টা থেকে 5টা, কিন্তু এখানে ঘোষণা করলো, হয়তো বা আগে থেকে একটু অ্যালার্ট করতেছে, এটাও হতে পারে। আর উইন্টারে হচ্ছে একটু টাইমটা আপ করে দেয়। উইন্টারে হচ্ছে 10:30 থেকেও 3:30 পর্যন্ত, কারণ শীতের সকাল ওইভাবে সম্ভব হয় না, হয়তো বা 10:30 থেকে 3:30 পর্যন্ত। এর মধ্যে আপনাদের এসে ঘুরে যেতে হবে। এটা হচ্ছে গন্ডোলা রাইডের সময়। তবে গন্ডোলা রাইড আমার কাছে কাশ্মীরের গন্ডোলা রাইডটা সেফ মনে হয়। ওই রকম যে কোনো ইস্যু আসলে আমি এখনো পর্যন্ত শুনি নাই। অনেক আগে শুনছিলাম একবার যে তখন নাকি ঝড়ের ভিতরে পড়ছিল, ঝড়ের ভিতরে পড়ে একটা তার ছিঁড়ে একটা গন্ডোলা গাছের উপরে পড়ছিল, গাছ সহ। সেই সময় নাকি 2 জন মারা গেছিল। এটা অনেক আগে। তো ওয়েদারের কিন্তু একটা ব্যাপার আছে, ওয়েদার যদি খারাপ থাকে তাহলে তো এরা বন্ধই রাখে, ঠিক আছে। আর ওয়েদার ভালো ওয়েদার থাকলে আল্লাহর রহমতে সেরকম কোনো সমস্যা হয় না বা হওয়া। একদম এত খারাপ পাহাড়। হ্যাঁ, এই সেকেন্ড ফেজটা আসলে অসাধারণ। মানে ফার্স্ট ফেজে আসার পরে কেউ যদি সেকেন্ড ফেজে না আসে তাহলে এটার ফিলটা নিতে পারবো না, সোজা কথা। ফার্স্ট ফেজ তো খুবই ইজি। ফার্স্ট ফেজে কিন্তু এত সময়ও লাগে না। সময় লাগে না, তারপরে এত খাড়া না। कुलचा ले लो 10 का, कुलचा ले लो 10 का एक, कश्मीरी कुलचा 10 का एक, 10 का एक, 10 का एक। লাইনে লাইনে আমাদের জীবন শেষ। যাওয়ার সময় ফার্স্ট ফেজে আসলাম 1 ঘন্টা 20 মিনিটের লাইনে দাঁড়িয়ে, ফার্স্ট ফেজ থেকে সেকেন্ড ফেজে গেলাম 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে, আসার সময় 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আবার সেকেন্ড ফেজ থেকে ফার্স্ট ফেজে আসলাম। ফার্স্ট ফেজ থেকে এখন যাব হচ্ছে 1 ঘন্টা না 1.5 ঘন্টা লাগে আল্লাহ জানে, যে বিশাল বড় লাইন। ওইখানে গিয়ে তো আমরা ছিলাম মাত্র 1 ঘন্টা, আর যেতে আসতে এই গন্ডোলা রাইড যেতে সময় নিচে হয়তো বা 20 মিনিট 15 মিনিট, আসতে সময় নিচে 15 মিনিট। এই লাইনে সমস্ত সময় খেয়ে দিছে আমাদের। সো ফাইনালি কিন্তু আমরা চলে আসলাম গন্ডোলা রাইড শেষ করে সেকেন্ড ফেজ থেকে ফার্স্ট ফেজ, এবং ফার্স্ট ফেজ থেকে এখন আমরা নিচে নেমে আসলাম। শেষ সময় এসে একটু তিক্ত অভিজ্ঞতা হয়েছে। আমি বিষয়টা আমি একটু মানে মর্মাহত। আসলে কি মানে কোনো একটা দেশ যে খারাপ বলবো সেটা না। আমি ইন্ডিয়াতে আসছি, আমার সাথে খারাপ কিছু হইলে আমি দেশের দোষ দেব না। ভালো মন্দ সব দেশে আছে, বাংলাদেশেও ভালো আছে, বাংলাদেশেও মন্দ আছে। ওকে এখন বলে যাওয়া দরকার, ঠিক আছে। এই যে সামনের যে ফ্যামিলিটা, পাঞ্জাবি ফ্যামিলি, এই যে মাথায় টুপি পরা দেখতে পাচ্ছেন, মাথায় টুপি পরা এই যে পাঞ্জাবি ফ্যামিলিটা, এরা হচ্ছে আমাদের সাথে খারাপ করছে, খুবই খারাপ করছে। যা করছে এটা খুবই খারাপ করছে। এই যে সামনের এই ফ্যামিলিটা, এই যে ছবি তুলতেছে। উই থট দ্যাট ইন্ডিয়ান আর ভেরি ফ্রেন্ডলি, বাট আওয়ার এক্সপিরিয়েন্স ইজ ভেরি ব্যাড। হ্যাঁ, সো এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে ওইখানে ওনারা নোমান ভাইয়ের হচ্ছে জ্বর, আমরা বিশাল লাইনে দাঁড়াইছি, লম্বা লাইন। তো নোমান ভাইয়ের জ্বর, মোটামুটি লাইন 2 ঘন্টার মতো লেগে যাবে। নোমান ভাই একটু বসছে, ঠিক আছে, যে একটু জ্বর আসছে, তাহলে একটু আমি বললাম যে নোমান ভাই আপনি গিয়ে একটু বসেন, আমি লাইনে তো আছি। সাধারণত হয় না এরকম লম্বা লাইন, 4-5 জন একসাথে দাঁড়ালে 1-2 জন গিয়ে একটু বসে, বা 2 জনে আছেন আপনারা, একজন একটু অসুস্থ বা একটু গিয়ে বসলো, সে আবার এসে কিন্তু আপনার সামনে দাঁড়াতে পারবে। এটা কিন্তু নিয়ম আছে, ওয়ার্ল্ড ওয়াইডে এটা চলে। আমার সামনে থেকে আমার পিছন থেকে নোমান ভাই চলে গেছে, তারপরে ওই পাঞ্জাব ফ্যামিলিটা আমার পিছনে চলে আসছে, মানে নোমান ভাইয়ের পিছনেই তারা ছিল। এরপরে নোমান ভাই এসে আমার সাথে অ্যাড হইতে নিচ্ছে, তারা তাকে কোনোভাবে ওখানে অ্যাড হতে দেবে না। এখন পিছনে আরও 2-300 লোক,
নোমান ভাইকে এখন এই পিছনে শুরু না, না, থেকে কেউ কিন্তু আমাকে শুরু ই করে না। হ্যাঁ শুরু থেকে কি আবার সে শুরু করবে? মানে এইটা নিয়ে সে, আমি তাকে এত রিকোয়েস্ট করলাম যে তার জ্বর, তুমি গায়ে হাত দিয়ে দেখো। সে আমাকে বলে কি যে সবারই জ্বর, এখানে যারা আছে সবারই জ্বর। আমি এও বললাম যে দেখো এখানে আমরা বাংলাদেশ থেকে আসছি, আমরা তোমাদের এখানে ট্যুরিস্ট হিসেবে আসছি, এটা তুমি এরকম বিহেভ করতে পারো না, ঠিক আছে? সে আমাকে বলে যে চুপ, কোনো কথা বলবা না, তুমি সামনে যাও, তুমি সামনে হাঁটো, চুপচাপ সামনে হাঁটো। মানে এই যে তার যে বিহেভটা, এটা একটা মানে কি বলবো যে এটা কিভাবে ই করা যায়, কিন্তু মানে এবং ভাই কিসের মতো বিহেভ। এর পাশে কিন্তু আরো লোকজন ছিল, তাদের বিহেভ কিন্তু খুব ভালো। হ্যাঁ, পাশের লোকজন তারা খুব কিন্তু আপন সহযোগিতা করতে চাইতেছিল আমাদেরকে। একটা কথা ছিল, তারা কিন্তু আমার লোকে গল্প করছে, হ্যাঁ, তাদের সাথে আমার গল্প হয়েছে। মানে তার বিহেভটা কি রকম ছিল, এটা কিভাবে পশুর মতো নাকি এরকম মানে নরপশুর মতো ছিল, অমানুষের মতো বিহেভ ছিল। এটা মানুষ মানে বলা যায় না। তারা সোশ্যাল না, সোশ্যাল মানে হয় কি এরকম এক্সপিরিয়েন্স হইলে না মনে হয় যে ইন্ডিয়া সেই বাদ, এইরকম এক্সপিরিয়েন্স হইলে মনে হয় ইন্ডিয়ার কখনোই আসবো না, কোনোদিনও আসবো না। কিন্তু না, কিন্তু সবাই তো না ভাই, সবাই তো না। আমি অনেক ভালো মানুষ আছে। এতটাও আবার অবুঝ নই যে প্র্যাকটিক্যাল পরিস্থিতি বুঝবো না। পরিস্থিতিটা এরকম ছিল যে ওই পাঞ্জাব ফ্যামিলিটা খুব খারাপ ছিল, কিন্তু আদার্স যারা আছে তারা কিন্তু আবার নোমান ভাইকে জায়গা দিচ্ছে, ঠিক আছে? তারা ভালো ছিল। তো এই যে এই ব্যাপারটা ভালো মন্দ মিলিয়েই কিন্তু সব জায়গায় সব কিছু আছে। তো ঠিক আছে, এখন আমরা সোজা চলে যাব। এই ইয়ের সাথে দেখা হয়েছে ইরফান ভাই? আচ্ছা, আমাদের ড্রাইভারের সাথে আমাদের দেখা হয়েছে, অনেক সময় চলে গেছে। আসলে এই যে লাইন, এত লম্বা লাইন, আপনারা আসলে কিন্তু অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন। এই লাইনে কিন্তু আপনাদের যেতে 2 থেকে 3 ঘন্টা, আসতে যেতে 2 থেকে 3 ঘন্টা, মানে 6 ঘন্টা শুধু লাইনে যাবে। আর কোন সময় আসলে একদম পুরোপুরি ফাঁকা থাকে আমি জানি না, আমাকে এটা জিজ্ঞেস করবেন না, আমি সব সময় এসে লাইনই পাইছি। তো যাই হোক, শেষের অভিজ্ঞতাটা একটু তিক্ত অভিজ্ঞতা হইলো। পাঞ্জাবি ফ্যামিলিটা খুবই বাজে, রুড, ঠিক আছে? আমি বাংলাদেশ বলাতে সে আরও খেপে গেল। তো অনেকে হয়তো কমেন্ট করবেন যে যাসকে বা ইন্ডিয়াতে গেছসকে, এই সমস্ত কমেন্ট করে আমাকে কিছু করতে পারবেন না। আমি ট্রাভেলার, সব দেশেই যাব, সব জায়গায় ঘুরবো, ভালো আছে মন্দ আছে। এই ইন্ডিয়াতেই আমাকে অনেকেই অনেক আন্তরিকভাবে গ্রহণ করছে, আবার অনেকেই অনেক খারাপ ব্যবহার করছে। এইটি নিয়ে আমি ভাবি না বাংলাদেশেও এরকম হয়ে থাকে। তো যাই হোক, আমাদের গাড়ি চলে আসছে, ইরফান ভাই গাড়ি নিয়ে অপেক্ষা করতেছিল। আমরা এখন চলে যাব শ্রীনগরের উদ্দেশ্যে। যেতে যেতে আপনাদের সাথে দেখি আর কি কি শেয়ার করা যায়। তো গুলমার্গ থেকে ফেরার সময় আমরা একটা জায়গায় ব্রেক দিলাম। এখানে আমরা দুপুরের খাবার খাবো, যদিও এটা এখন হবে লেট লাঞ্চ, কারণ দুপুর অনেক আগেই পার হয়ে গেছে। এখন বাজে প্রায় 5টা না ভাই? 5টা মনে হয় পার হয়ে গেছে। এখন বাজে 5:11 বাজে। তো তারপরে খেতে হবে। দুপুরে আমরা খাওয়ার সময় পাই নাই, তখন আমরা হচ্ছে গুলমার্গের 14,000 ফিট উপরে ছিলাম। তো চলুন তাহলে দেখি নতুন একটা রেস্টুরেন্ট কি পাওয়া যায়, কি খাওয়া যায়, আপনাদের সাথে শেয়ার করব। রোড সাইড এই রেস্টুরেন্টে এসে আমরা বসলাম। রেস্টুরেন্টটা ভালোই মনে হচ্ছে। এখানে আমরা অর্ডার করলাম হচ্ছে কাশ্মীরের মোস্ট পপুলার কাশ্মীরি ননভেজ ওজওয়ান। আমরা এর আগে গতকালকে আপনাদেরকে দেখাইছি লিঞ্জ রেস্টুরেন্টে আমরা আসলে ওজওয়ান খাই নাই, আমরা কয়েকটা 2-3টা আইটেম নিয়ে লাঞ্চ করছিলাম। কিন্তু এটা হচ্ছে ওজওয়ান, বেসিক্যালি যেরকম থাকে একটা থালির ভিতরে সুন্দর সাজানো গোছানো থাকে, সেই রকম একটা ওজওয়ানের থালি আমরা আজকে অর্ডার করলাম 4 জনে মিলে। এর ভিতরে কি কি থাকবে এবং সেগুলোর টেস্ট কেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এইটা হচ্ছে আমরা অর্ডার করলাম, এটা হচ্ছে পায়াম না, রেস্টুরেন্টের নাম সম্ভবত পায়াম স্পেশাল কাশ্মীরি ওজওয়ান থালি ননভেজ। এই ননভেজের এরকম একটা থালির ভিতরে ওদের ওজওয়ানের যে আইটেমগুলো, যেগুলো আর কি ওজওয়ানের জন্য পপুলার, সেই আইটেমের ভিতরে আপনারা পাবেন হচ্ছে শিক কাবাব, তাবাক মাছ অবশ্য কালকে আমরা খাইছি, মেথি মাছ, পায়াম স্মেল, সবগুলো অবশ্য থাকবে না। সে আমাকে বলছে যে যেটা মানে ভালো পপুলারগুলো ওইগুলাই তোমাদেরকে দেবো। তো যাই হোক, দেখি আসুক আগে, তারপরে খেয়ে আপনাদেরকে বলি। আচ্ছা,
ये क्या है? ये तो 4 दिन के लिए नहीं हुआ, ऐसा 4 जन के लिए नहीं होगा राइस। कोई राइस कोई यहाँ पे क्या क्या भैया? ये सर चिकन कबाब है जैसे। चिकन कबाब, ओके। ये मटन कबाब, ये मटन कबाब, ये शामी कबाब, शामी कबाब, ये तबक मांस। तबक मांस, हाँ सर। ये ये वाला? कश्मीरी साग, कश्मीरी कश्मीरी साग, कश्मीरी साग, वेजिटेबल साग, ओके वेजिटेबल, यस यस। ये मेथी मांस है सर। अच्छा अच्छा मेथी मांस खीमा होता है सर। अच्छा। কড়াই আর हाँ আরেকটা सर। দিতে और ये नीचे में राइस है सर, कश्मीरी राइस। हाँ। ये वाला सर ये कश्मीरी राइस 4 जन के लिए की अच्छा मैं है? लाऊंगा और 1 प्लेट सर। ओके, ओके। टेंशन मत लीजिए सर। ये की है? और ये है सर रोगन जोश। रोगन जोश। जो खाते हैं सर राइस के साथ, रोटी के हाँ, साथ। हाँ, हाँ। ये दानवा कुरमा, हम्म। मटर का ये होता है। ये रिश्ता सॉफ्ट होता है रिश्ता। सर। रिश्ता टमाटो ग्रेवी का। और ये गोश्ताबाद तो ग्रेवी का, ये लास्ट में इसको लास्ट में खाया जाए। ठीक है ठीक है। রাইস আরেকটা নেই। मैं और एक রাইস दीजिए। সো এই হচ্ছে ব্যাপার। আমি আসলে অত কিছু না আমার মনে রাখি নাই, আপনারা যখন বললো তখন হয়তো বা শুনছেন। তো 4 জনের জন্য তো এটার দাম পড়লো হচ্ছে 1600 রুপি, একটু 1699, আচ্ছা 1700 রুপি। একটু কোয়ান্টিটি কম মনে হচ্ছে, বাট আমি জানি না এগুলো আসলে কেমন প্রাইস হয় আসলে বিষয়। খাওয়ার পরে একদম খাওয়াটা শেষ করে আপনাদের সামনে এসে রিভিউ দেওয়ার চেষ্টা করবো। রিভিউ আসলে কি মানে সার্বিকভাবে একটা রিভিউ দেবো। সো এইমাত্র খাওয়া শেষ করলাম নতুন একটা রেস্টুরেন্টে। এটা একটা রোড সাইড রেস্টুরেন্ট, নাম জানো কি ছিল ভাই? পায়াম রেস্টুরেন্টে আমরা অজওয়ান দিয়ে খেলাম, অজওয়ান থালি খেলাম। দাম ছিল 1700 টাকা। আমরা ছিলাম 4 জন, 4 জনের জন্য 1699। 4 জনের জন্য কোয়ান্টিটিটা একটু কম হয়ে গেছিলো, তারপরও মিলতাল করে খাইছি আর কি। শেষে 2 প্লেট ভাত আমাদের এক্সট্রা নিতে হয়েছে। আর যে আইটেমগুলো দিছে, আইটেমগুলোর যে কোয়ান্টিটি ছিল তাতে করে 4 জন আমরা ভাগযোগ করে খেতে হয়েছে। এক একজনের পক্ষে মানে পাতে একটা করে নিতে পারি নাই। আর খাবারের টেস্ট ছিল মোটামুটি আর কি, খুব খারাপও বলা যায় না, খুব ভালোও বলা যায় না। তো আমার মনে হয় ওয়াজওয়ানের টেস্ট আসলে এরকমই হয়। আমি এর আগেও যত জায়গায় খাইছি এরকমই ছিল। তো ঠিক আছে, এবার আমরা চলে যাব হচ্ছে শ্রীনগর, সাথেই থাকুন। এরপর আমরা সোজা চলে গিয়েছিলাম শ্রীনগর শহরে। সেখানে আমাদের জন্য অপেক্ষা করছিলেন আমাদের মোজাম্মেল ভাই। তার সাথে মেমোরেবল কিছু মুহূর্ত কাটিয়ে সেবারের মতো আমাদের কাশ্মীর ভ্রমণের ইতি টেনেছিলাম। সো ভিউয়ার্স, ভিডিওর বাকি অংশটুকু আপনারা দেখতে থাকুন। আর এই ফাঁকে আমি রাজীব ফেরদৌস আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আপনাদের সাথে আবার দেখা হবে লাদাখ পর্বে। যাবার আগে যে কথাটি না বললেই নয়, যেখানেই ঘুরতে যান না কেন সেই জায়গার পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটি অবশ্যই খেয়াল রাখবেন। মনে রাখবেন, আপনার পরিচ্ছন্ন মানসিকতাই প্রমাণ করবে আপনি কতটা ট্যুরিস্ট বান্ধব হয়ে উঠতে পেরেছেন। ভালো থাকবেন ভিউয়ার্স, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমরা গুলমার্গ থেকে এইমাত্র এসে শ্রীনগরে পৌঁছলাম। আর এখানে আসার পরে এই যে মোজাম্মেল ভাই আমাদেরকে ধরে নিয়ে আসলো এই মাটন খাওয়ানোর জন্য, এবং বিফ মাটন বিফ পুরান ঢাকার ফ্লেভার এখানে আমরা পাবো। তো এখানে খাচ্ছি এবং আপনাদের সাথে শেয়ার করতেছি। ঠিক আছে। এই হচ্ছে আমাদের মাটন কাবাব, আর এটা হচ্ছে সস নেই চটনি চাটনি চাটনি চটনি তা চটনি নান বেনা রুটি রুটিটা এত পাতলা রুটি আমি আগে কখনো এরকম পাতলা मॉर्निंग वाला रोटी होता है क्या है? मतलब सॉफ्ट होता है मॉर्निंग में बनता है হ্যাঁ, মানে এত পাতলা রুটি আমি আগে খাইনি কখনো। দারুণ। দেখি মাটন কাবাবটা কেমন। গ্রেভি সেই সেই बीफ ये मटन কাশ্মীরি বিফ। हाँ দারুণ মজা, গ্রেভি এবং জুসি, অনেক জুসি।